আচ্ছা, কেউ যদি আপনাকে হঠাৎ জিজ্ঞাসা করে, ব্যঙ্গমা ব্যঙ্গমীকে আপনি চেনেন? ছোটবেলায় শুনেছিলেন? মনে আছে? আপনি কিন্তু এক লহমায় বলে দিতে পারবেন যে এই চরিত্র আসলে ঠাকুমার ঝুলির চরিত্র। ঠাকুমার ঝুলি মানে? হ্যাঁ, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। কিন্তু আমাদের অনেকেরই এই ভুল ধারণা রয়েছে যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা গল্পের সংকলন হলো ঠাকুমার ঝুলি। তা কিন্তু নয়। আসলে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুমার ঝুলির যে কটি গল্প রয়েছে সেই গল্পগুলিকে বাংলার লোকমুখে প্রচলিত গল্পগুলির মাধ্যমে সংগ্রহ করেছিলেন। এগুলো অ্যাকচুয়ালি বাংলায় লোকমুখে প্রচলিত বিভিন্ন গল্প, বাংলার ফোকলোরের একটা অংশ। ঠিক সেরকমভাবেই তিনি কিন্তু আরও একটা বই আহ, সংকলন করেছিলেন। সেই বইটার নাম হচ্ছে ঠাকুর দাদার ঝুলি। হ্যাঁ, ঠাকুর দাদার ঝুলিও কিন্তু ছিল। ঠাকুমার ঝুলির মতো এতটা পপুলার না হলেও ঠাকুর দাদার ঝুলিও কিন্তু ছিল, যদিও ঠাকুমার ঝুলির তুলনায় তার ব্যাপ্তি এবং গল্প সংখ্যা অনেক কম। কিন্তু এই ঠাকুর দাদার ঝুলি যখন প্রকাশিত হয় তখন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাংলা সাহিত্যের অপূর্ব সম্পদ চিত্রে ও রসে ভরা ঝুলি অক্ষয় হোক। এটা এই আশীর্বাদই রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আমার হাতে এই মুহূর্তে যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু সুন্দর প্রকাশনা বলে, সুন্দর পাবলিকেশন বলে একটা পাবলিকেশন থেকে প্রকাশিত, এবং এটা বেশ কয়েক বছর আগেকার বই। বইটার একেবারে শুরুতেই বইটার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদটা কিন্তু এখনকার যে এআই নির্মিত যে প্রচ্ছদগুলো হয় সেরকম প্রচ্ছদ নয়। কিন্তু আহ, এখানে যে স্টাইলটা দেখা যাচ্ছে, প্রচ্ছদ নির্মাণের যে স্টাইলটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সড। এবং আহ, পৃথিবীতে বিভিন্ন বিশেষ করে ইউরোপের বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেখানে পাল্প ফিকশন যে বইগুলো, তার প্রচ্ছদের যে স্টাইল, সেই স্টাইলের অনুকরণেই কিন্তু এখানে একটা ক্লাস্টার তৈরি করে, বিভিন্ন চরিত্রগুলো নিয়ে একটা ক্লাস্টার তৈরি করে, বিভিন্ন সিচুয়েশনের একটা ক্লাস্টার তৈরি করে প্রচ্ছদ তৈরির চেষ্টা করা হয়েছে, এবং বড় বড় করে লেখা রয়েছে ঠাকুরদার ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। সমস্যাটা কোথায় হয়, এই ধরনের বইগুলোতে কোনো জায়গাতেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের নামের নিচে সংগ্রাহক কথাটা লেখা হয় না। তার ফলেই এই কনফিউশনটা তৈরি হয় যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হয়তো এই গল্পগুলোর লেখক, কিন্তু তিনি এই গল্পগুলোর লেখক নন। তিনি এই গল্পগুলোর অপূর্ব একজন সংগ্রাহক এবং তিনি একজন গবেষক, বাংলার ফোকলোর গবেষক। এই বইটার যে প্রথম সংস্করণ সেটা বেরিয়েছিল মার্চ 2019-এ, এবং এটা প্রথম সংস্করণেরই বই। এই বইটার দাম সেই সময় ছিল 100 টাকা, এবং যথারীতি পুরনো বইয়ের যে স্টাইল, সেই স্টাইল অনুসরণ করে এই বইতে কিন্তু আহ, উপহারের যে উপহারপত্র রয়েছে। এবং তারপরে যদি আমরা সূচিপত্রে চলে যাই তাহলে দেখতে পাবো এখানে মোট 5টি গল্প রয়েছে। আহ, এক হচ্ছে মধুমালা, দুই হচ্ছে পুষ্পমালা, তিন হচ্ছে মালঞ্চমালা, কাঞ্চনমালা এবং শঙ্খমালা। এর মধ্যে সব থেকে বেশি প্রচলিত হচ্ছে কাঞ্চনমালা বইটি, এবং এই বইটি কিন্তু বা গল্পটি, এবং এই গল্পটি কিন্তু মোটামুটি অনেকেই আমরা ছোটবেলায় মুখে মুখে ঠাকুরদা বা ঠাকুমার মুখে গল্প শোনার মতো করে শুনে থাকবো। কিন্তু বাকি গল্পগুলো কিন্তু এর থেকে একটু কম পপুলার। তার এক অন্যতম একটা বড় কারণ হচ্ছে, ঠাকুমার ঝুলির মতো এই গল্পগুলো কিন্তু খুব ছোট গল্প নয়। এই প্রত্যেকটা গল্পই কিন্তু বেশ বড় বড় গল্প। এবং এই গল্পগুলোর মধ্যে মূলত, যেহেতু এটা ঠাকুরদাদার ঝুলি, হয়তো সেই কারণেই অ্যাডভেঞ্চারের মাত্রাটা অনেকটা বেশি রয়েছে, যেটা হয়তো একেবারে ছোট অবস্থায় আমরা যখন ঠাকুমার ঝুলি শুনি বা ঠাকুমার ঝুলি পড়ি, সেই বয়সের তুলনায় একটু পরিণত মনস্কতার দাবি করে। এবং একই সঙ্গে এই গল্পগুলোর থিমের মধ্যে রাজকুমার এবং রাজকুমারী, রাজপুত্র এবং রাজকন্যার প্রেমের কিন্তু একটা আখ্যান রয়েছে, যার ফলে অনেক সময় এটা হতো যে ছোটবেলায় ঠাকুমার ঝুলিতে যেভাবে আমরা একেবারে অবারিত দ্বার ছিল ঠাকুমার ঝুলি পড়ার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অনেক বাবা মা হয়তো এই ক্ষেত্রে বারণ করতেন ঠাকুরদার ঝুলি একেবারে ছোট বয়সে পড়তে। তার কারণ ঠাকুরদার ঝুলিতে এই আহ, রাজপুত্র এবং রাজকন্যার প্রেমের একটা আহ, ছবি, একটা চিত্র কিন্তু আঁকা থাকতো। এবং এই বইতে যে লিথোগ্রাফগুলো ব্যবহার করা হয়েছে, সেই লিথোগ্রাফগুলো কিন্তু বহু পুরনো লিথোগ্রাফ, এবং সেগুলোকেই অবিকৃত অবস্থায় ব্যবহার করা হয়েছে। এবং অবশ্যই এই বইটার যে ভাষা, সেই ভাষাও কিন্তু সেই পুরনো সাধু ভাষা, যেটা হয়তো আজকের দিনে ছোটদের পড়ার পক্ষে একটু মুশকিল হবে। হয়তো ছোটরা একটু কেন, মানে বেশ ভালো রকমই মুশকিল হবে, ছোটরা সেটা হয়তো পড়তেই পারবেন না। কিন্তু আপনি যদি গল্প দাদু হন আপনার নাতি বা আপনার নাতনির কাছে, কিংবা আপনার কোনো প্রিয় ছোট্ট সদস্যের কাছে, তাহলে আপনি কিন্তু এই বইটা সংগ্রহ করে পড়তে পারেন, এবং এই বইটা পড়ার পর সেটাকে সহজ ভাষায় সেই গল্পটা তাদেরকে শোনাতে পারেন। তাদের কাছে কিন্তু আপনি হয়ে উঠতে পারেন গল্প দাদু, এবং আহ, আপনারই ঝুলি হয়ে উঠতে পারে এই ঠাকুরদার ঝুলি।
আজকে যে বইটা নিয়ে কথা বলছি সেই বইটা একটা ডিমাই সাইজের বই, এবং এই বইটা কিন্তু খুব একটা পাতলা নয়, মোট 192 পাতার একটা বই। সেই তুলনায় বইটার দাম কিন্তু বেশ কম, যদিও এর কাগজের কোয়ালিটি এবং ছাপার কোয়ালিটি খুব একটা ভালো নয়, কিন্তু একটা সংগ্রহ, একটা পুরনো বইয়ের একটা সংকলন হিসেবে কিন্তু এই বইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বই। আপনি এতক্ষণ দেখছিলেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। যদি এই ধরনের বইয়ের ভিডিও, বইয়ের রিভিউর ভিডিও আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমি আই বাটনে আমাদের বেশ কয়েকটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আবার নতুন একটা কিছু নিয়ে, নতুন একটা বইয়ের রিভিউ নিয়ে, কিংবা একটা ক্যাসেটের রিভিউ নিয়ে, কিংবা পুরনো কলকাতার কোনো একটা গল্প নিয়ে, কিংবা কোনো একটা যন্ত্র নিয়ে, এই সব কিছু নিয়েই আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্য টাটা।